হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কর্ণ স্টাডি সেন্টার। কর্ণ স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা আমার ছোট্ট ভাই ও বোনদের জন্য যারা মাধ্যমিক দেওয়ার পর 11-এ সায়েন্স নেবে। তো তোমরা তো ভাবছো যে 11-এ যে আমরা সায়েন্স নেব, সায়েন্স নেওয়ার পর 11-এর আমাদের অঙ্কের সিলেবাস কেমন হবে, টোটাল কতগুলো পরীক্ষা হবে, কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে, সেই সব নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি তোমাদের সকলের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হয়েছে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, লেট স্টার্ট দ্য ভিডিও। তো দেখো, ক্লাস 11 টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষাটা দুটো ধাপে হবে। একটা হচ্ছে সেমিস্টার 1 সেম 1, আরেকটা হচ্ছে তোমার সেম 2, অর্থাৎ 2 নম্বর সেমিস্টার। সেমিস্টার 1 তোমার হচ্ছে যে মোট 40 মার্কের নাম্বার, 40 নাম্বারের পরীক্ষা হবে এবং সেমিস্টার 2 এটাও কিন্তু তোমার 40 নাম্বারের পরীক্ষা হবে। তাহলে 40 40 80 হলো এবং 20 নাম্বার হচ্ছে তোমাদের কি বলতো প্রজেক্ট থাকবে। প্রজেক্টে থাকবে তোমার হচ্ছে যে 20 নাম্বার, টোটাল হচ্ছে তোমার কত না 100 নাম্বার। এখন এই সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটা তোমাদের জানার ইচ্ছা থাকবে অবশ্যই। তো চলো সেটা নিয়ে একটু ডিসকাস করি। প্রথম কথা বলি, সেমিস্টার 1 এই যে বললাম 40 নম্বর যে পরীক্ষা হবে, এই টোটাল পরীক্ষাটাই হবে তোমার হচ্ছে এমসিকিউ প্যাটার্নে। অর্থাৎ এখানে টোটাল 40 খানা কোয়েশ্চেন দেওয়া হবে, ম্যাথামেটিক্সের 40 খানা কোয়েশ্চেন দেওয়া হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মান কিন্তু 1 করে থাকবে। অর্থাৎ এটা সম্পূর্ণ হবে তোমার এমসিকিউ টাইপের, অর্থাৎ 1 নাম্বার করে হবে। 1 মার্কে থাকবে তোমার টোটাল কত 40টা কোয়েশ্চেন থাকবে। ওকে, আচ্ছা আসছে সেমিস্টার 2। সেমিস্টারে তোমার থাকবে 2 নাম্বারের কোয়েশ্চেন, 3 নাম্বারের কোয়েশ্চেন এবং 4 নাম্বারের কোয়েশ্চেন। এখানে কিন্তু কোনো 5 নাম্বারের কোয়েশ্চেন থাকবে না, আর এখানে কোনো 1 নাম্বার কোয়েশ্চেনও দেবে না। আগে পুরোনো সিলেবাসে আমাদের 5 নাম্বার কোয়েশ্চেন দিত, কিন্তু এখন 5 নাম্বার কোয়েশ্চেনটা তুলে দিয়েছে। তাহলে এই গেল সেমিস্টার 2 আর এই গেল হচ্ছে সেমিস্টার 1। যেহেতু আমরা আজকে সেমিস্টার 1 নিয়ে আলোচনা করবো, কারণ দেখো যখন সেমিস্টার 2টা শুরু হবে তখন সেমিস্টার 2 এর আমি তার সেমিস্টার 2 ব্যাপারে যে সমস্ত ডিটেলস আলোচনা আছে সেগুলো আমি করব। এখন আমরা আসবো সেমিস্টার 1-এ। এই সেমিস্টার 1 যেটা 40 নাম্বার পরীক্ষা হবে, সেই পরীক্ষার মধ্যে ম্যাথামেটিক্সে কতগুলো চ্যাপ্টার থাকবে, কিভাবে পড়বো, কিভাবে প্র্যাকটিস করব, তবে তোমাদের চিন্তা নেই, আমি প্রতিদিন তোমাদেরকে রাত্রি ঠিক 9:30টার সময় প্রত্যেক দিন আমি তোমাদেরকে ভিডিও দেবো। তোমরা শুধু আমার চ্যানেলে শুধুমাত্র আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো চলো সেমিস্টার 1 যাচ্ছি, যে সেমিস্টার 1-এ কি কি সিলেবাসটা আছে, খাতা কলম নিয়ে নাও। দেখো সেমিস্টার 1 সেম 1, সেমিস্টার 1-এ যে গণিতের যে চ্যাপ্টারগুলো আছে, ওই চ্যাপ্টারগুলো 3টে ইউনিটে ভাগ করা আছে। ইউনিট 1, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। আচ্ছা, ইউনিট 1-এ কি আছে? 1 নাম্বার লেখো, প্রথম চ্যাপ্টার আছে আমাদের সেট তত্ত্ব, সেট তত্ত্ব, সেট থিওরি যেটা ইংলিশে বলা হয়, ইংলিশ টার্মগুলো পাশাপাশি লিখতে পারো। সেট তত্ত্ব, যেখান থেকে তোমার নাম্বার দেবে ওরা 4 নাম্বার। এই চ্যাপ্টার থেকে টোটাল 4 নাম্বার দেওয়া হবে, মানে 4টে এমসিকিউ তোমাকে দেওয়া হবে। 2 নাম্বার হচ্ছে কি না সম্বন্ধ ও চিত্রণ, অর্থাৎ যাকে আমাকে ইংলিশে বলা হয় যে সম্বন্ধ অর্থাৎ হচ্ছে রিলেশন, চিত্রণ মানে হচ্ছে তোমার হচ্ছে যে ম্যাপিং। এই চ্যাপ্টার থেকেও তোমাকে দেওয়া হবে 4টে এমসিকিউ, অর্থাৎ 4 নাম্বার। তাহলে টোটাল হলো এই চ্যাপ্টার থেকে 4 নাম্বার, এই চ্যাপ্টার থেকে 4 নাম্বার, টোটাল হচ্ছে 8 নাম্বার। নেক্সট হচ্ছে 3 নাম্বারে ত্রিকোণমিতি, যেটা তোমরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসেছো। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির কিন্তু অনেকগুলো চ্যাপ্টার থাকবে। নাম্বার 1 কি থাকবে না সংযুক্ত কোণ, সংযুক্ত কোণ। 2 নম্বরে কি থাকবে না যৌগিক কোণ, যৌগিক কোণ। নাম্বার 3 যোগফল ও গুণফল। নাম্বার 4 গুণিতক কোণ। আচ্ছা, নাম্বার 5 অংশ কোণ। নাম্বার 6 হচ্ছে ত্রিকোণমিতিক
ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান। বাস, এতগুলো চ্যাপ্টার আছে। ত্রিকোণমিতি টোটাল 6খানা চ্যাপ্টার আছে, কিন্তু যদি তুমি নাম্বারের কথা বলো তাহলে এখান থেকে টোটাল তোমাকে দেবে 7 নাম্বার। শুনতে একটু কেমন লাগছে মনে হচ্ছে না, যে স্যার এতগুলো চ্যাপ্টার করছি মাত্র 7 নাম্বার, তাহলে দেখা যাচ্ছে স্যার এটা তো একটা চ্যাপ্টারের জন্য 4 নাম্বার আছে। তো এটা নিয়ে একটা গল্প বলি তোমাদেরকে, যে কেমন দেখো, যখন একটা বাড়ি তৈরি করা, আমাদের নিজে যখন বাড়িতে তৈরি হয়েছিল তখন কি হয়েছিল দেখবে, বাড়ি তৈরি হলে নিচে তোমার কিছুটা মাটি কুড়া হয়, মানে যেটা ভিত বলা হয়, তো সেখান থেকে দেওয়ালটা তোলা হয়। তো আমাদের যখন বাড়িটা তৈরি হয় তখন আমি বাবাকে বলেছিলাম যে তাহলে এই যে মাটির নিচে ইঁটগুলো, এই ইঁটগুলো কি জন্য দেওয়া হয়, এই ইঁটগুলো তো বাবা ফালতু চলে যাচ্ছে। তখন বাবা বলেছিল যে ওইখান থেকে যদি দেওয়ালটা না দেওয়া হয়, অর্থাৎ ওইখান থেকে যদি ইঁট না দেওয়া হয়, তাহলে উপরে যে সমস্ত ইঁটগুলো আমার দাঁড়িয়ে আছে সেই ইঁটের কোনো গুরুত্ব থাকবে না। সেই রকম এই চ্যাপ্টারে যে সমস্ত সূত্র আছে এগুলো তুমি যদি না করো, তুমি যদি ভাবো যে স্যার এটা মাত্র 7 নাম্বার আছে তাহলে এই চ্যাপ্টারগুলো করবো না, এই চ্যাপ্টার যদি তুমি না করো তাহলে এর পরবর্তী চ্যাপ্টার যেগুলো থাকবে, পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 2 বলো, ইউনিট 3 বলো, বা সেমিস্টার 2 বলো, বা ক্লাস 12 বলো, সেখানে কিন্তু প্রতিটা পদে পদে তোমরা কিন্তু আটক পড়ে যাবে, কারণ ত্রিকোণমিতি সূত্র মাস্ট। অর্থাৎ আমি বলতে চাইছি এই 7 নাম্বারে তোমার টোটাল 70 নাম্বারে ক্যারি করবে। ওকে, আচ্ছা, এরপর আসছি আমরা ইউনিট 2 তে। ইউনিট 2 তে থাকবে প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা ও দ্বিঘাত সমীকরণ। জটিল সংখ্যা যেমন ধরো তোমরা ক্লাস 9-এ পড়েছিলে না, ক্লাস 9 এবং 10-এরও প্রথম চ্যাপ্টারে পড়েছিলে, যে যেমন ক্লাস 10-এ কোথায় বলি, গত বছর যেটা পড়ে এসেছো প্রথম চ্যাপ্টারে, যেটা দেখবে ছিল যে আমরা অ্যাকচুয়াল ভিতরে দ্বিঘাত সমীকরণ সমাধান করতে গিয়ে দেখেছিলাম যে কিছু সমীকরণের নিরূপকের মানটা নেগেটিভ চলে এসেছিল, অর্থাৎ 0 থেকে ছোট চলে এসেছিল। সেখানে আমরা কি ডিক্লেয়ার করেছিলাম না, এই সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, তার মানে বীজগুলো কেমন অবাস্তব বা কাল্পনিক, হ্যাঁ কি না বলো। এবং সেই সমীকরণ কিন্তু আমরা সমাধান করিনি, কিন্তু সেইগুলো আমরা এখন করব ক্লাস 11-এ। ওকে, আচ্ছা, 2 নম্বরে আচ্ছা, জটিল সংখ্যাটাকে বলা হচ্ছে ইংলিশে কমপ্লেক্স নাম্বার, আর দ্বিঘাত সমীকরণ হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। 2 নম্বরে হচ্ছে যে অসমীকরণ। আচ্ছা, এটা তো নাম্বারটাই বলা হলো না, এখান থেকে তোমার থাকবে 6 নাম্বার। 2 নম্বর হচ্ছে অসমীকরণ। দেখো অসমীকরণগুলো সমাধান করব। আচ্ছা দেখো, তোমরা ক্লাস 7 বলো 8 বলো, 7 থেকে তো তোমরা পরিষ্কার দেখতে পেয়েছো, 7-এ পরিষ্কার লেখা ছিল যে সমীকরণ গঠন করে সমাধান করো। ক্লাস 8-ও ছিল, ক্লাস 9-এ তোমরা সহজ সমীকরণ সমাধান করেছে, 10-এও করেছে প্রথম চ্যাপ্টারে এসে। অর্থাৎ আমি বলতে চাইছি এখনো অবধি আমরা সমীকরণ সমাধান করেছি, কিন্তু অসমীকরণ খুব একটা সমাধান করা হয় না। ওকে, কিন্তু এখন আমরা অসমীকরণগুলো সমাধান করব। যেমন তোমরা মনে করো 2x = 4 এটা দেওয়া ছিল, সেখানে তুমি x এর ভ্যালু বের করেছিলে, অর্থাৎ এই সমীকরণটা সমাধান করেছিলাম। কিন্তু এখন আমাদের কি হবে, যে 2x হয়তো 4 দিল, বা 2x 4 দিল, এরকম যদি দিয়ে দেয় তখন আমার x এর ভ্যালুটা কি হবে, এই সমস্তগুলো আমরা সমাধান কিন্তু এখন করব। এবং এই চ্যাপ্টার থেকে তোমার থাকবে কত, 4 দিয়েছে, এটা 6 দিয়েছে, এটা হচ্ছে তোমার হচ্ছে 4 নাম্বার থাকবে। ওকে, আচ্ছা, নাম্বার 3 নাম্বার তোমার থাকবে হচ্ছে বিন্যাস ও সমবায়। অর্থাৎ বিন্যাসটা ইংলিশে বলা হচ্ছে পারমুটেশন, আর সমবায়টাকে বলা হচ্ছে তোমার হচ্ছে কম্বিনেশন। এই চ্যাপ্টার থেকে তোমাকে পড়বে তোমাদের 5 নাম্বার, অর্থাৎ হচ্ছে 5টা এমসিকিউ, এটা সম্পূর্ণ একটা নতুন চ্যাপ্টার। ওকে, তাহলে দেখো ইউনিট 1-এ যেটা ছিল 4 হচ্ছে 8, 8 7 হচ্ছে 15, টোটাল ইউনিট 1-এ 15। আর এখানে তুমি দেখো 6 হচ্ছে 10, 10 আর 5 15, তাহলে এই ইউনিট থেকে তোমার হচ্ছে কত 15। প্রথম ইউনিট ছিল তোমার 15, দ্বিতীয় ইউনিট হচ্ছে তোমার হচ্ছে 15। এবার আমরা হচ্ছে 3 নাম্বার ইউনিট। 3 নাম্বার ইউনিট দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে কি না সীমা, যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে লিমিট, আর 2 নাম্বার হচ্ছে যে অবকলন, যেটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন, DIFFEREN, ডিফারেন্সিয়েশন। ওকে, এই দুটো চ্যাপ্টার নিয়ে তোমার থাকবে, এই দুটো চ্যাপ্টার নিয়ে টোটাল থাকবে তোমার হচ্ছে যে 10 মার্ক, অর্থাৎ 10 নাম্বার থাকবে। তাহলে ইউনিট 1-এ 15, ইউনিট 2 হচ্ছে 15, আর ইউনিট 3 হচ্ছে 10, অর্থাৎ 15 + 15 + 10 সমান হচ্ছে যে 40। বাস, টোটাল হচ্ছে 40 নাম্বারের তোমাদের হচ্ছে সিলেবাস। এরপর তোমাদের
আচ্ছা, তার আগে একটু নোট করে নাও, আমি একটু সরে যাচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আচ্ছা, এবার আসছি আমরা, দেখো আমরা শুরুটা কোথা থেকে করবো। আমি কি বলেছি, আমি তোমাদেরকে প্রতিদিনই ক্লাস দেবো। এমনিতে আমার অফলাইনে অনেকগুলো ব্যাচ আছে, তা সত্ত্বেও যতটা সময় বাঁচিয়ে তোমার জন্য আমি অবশ্যই ক্লাস নিয়ে আসবো। প্রথম কথা বলে রাখি যে এই ম্যাথামেটিক্সে অঙ্ক প্রচুর আছে। আচ্ছা, এরপর তোমরা এর সাথে তোমরা যে যেই ম্যান যেই অ্যাডভান্স, সেটার জন্য এর সাথে তোমরা পড়াশোনা করবে। তাছাড়া বলে রাখি যে আমাদের বইয়ে যে সমস্ত এসেন্দ্রের বইয়ে যে সমস্ত ম্যাথামেটিক্সগুলো আছে, মানে প্রবলেমগুলো যেগুলো আছে আর কি, সেই প্রবলেমগুলো অনেকগুলো লেন্থি হয়। তাহলে আমি তোমাদেরকে এবার বড় নিয়মে শেখাবো, আর একবার আমাদের হচ্ছে শর্ট নিয়মে শেখাবো। ওকে, এখন দেখো, যেহেতু তোমাদের এই পুরো চ্যাপ্টারগুলো তুমি দেখো, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যেহেতু ত্রিকোণমিতি পার্টটা অনেকগুলো চ্যাপ্টার আছে, এবং আমি বলছি ত্রিকোণমিতির সূত্রটা আমাদের হিউজ পরিমাণে ইউজ হবে। তাই আমরা স্টার্টিং করবো কি বলতো, আগে ত্রিকোণমিতি অর্থাৎ সংযুক্ত করে শুরু করবো। কিন্তু ত্রিকোণমিতি শুরু করার আগে গত বছর তোমরা কি করেছিলে ত্রিকোণমিতিতে, সেইটা একবার আমরা রিভাইজ করে নিই। ওকে, কারণ ত্রিকোণমিতির জন্মটাই হয়েছে ক্লাস 10-এ, আর মৃত্যু হচ্ছে ক্লাস 11-এ। অর্থাৎ তোমরা বলতে পারো স্যার মৃত্যু বলতে কি পরে কি থাকবে না? হ্যাঁ, থাকবে, থাকবে অবশ্যই। অর্থাৎ ত্রিকোণমিতি ক্লাস 12 নতুন করে চ্যাপ্টার শুরু হবে না। হ্যাঁ, ত্রিকোণমিতি বিপরীত ফাংশন বলে একটা থাকবে অবশ্যই, কিন্তু এগুলোর সূত্রগুলোই বারংবার আমাদের ইউজ হবে। ওকে, তাহলে আগে ত্রিকোণমিতি কি কি শিখে এসছো, চলো ক্লাস 10টা একটু রিভাইজ দিয়ে। তো চলো, আমি ত্রিকোণমিতি হেডিং দিয়ে দিয়েছি। আচ্ছা, বলো তো ত্রিকোণমিতি কি? এখন তোমরা বলবে স্যার ত্রিকোণমিতি যে গণিতের সেই শাখা যেখানে যে তিনটি কোণের পরিমাপ করা যায়। হ্যাঁ, সেটাও ঠিক, কারণ ত্রি মানে 3, কোণ মানে হচ্ছে ওটা তার বলার কিছু নেই। মিতি মানে হচ্ছে পরিমাপ করা, হ্যাঁ কি না বলো? ত্রি মানে হচ্ছে যে 3, কোণ তো কোণেই, আর মিতি মানে আমাদের কি হচ্ছে পরিমাপ করা, অর্থাৎ কি পরিমাপ। তার মানে কি তিনটা কোণের পরিমাপ, হ্যাঁ সেটা অবশ্যই। কিন্তু শুধুমাত্র তিনটা কোণের পরিমাপের জন্য ত্রিকোণমিতি শুরু হয়েছিল, তাতে জ্যামিতির দ্বারা তো তিনটা কোণ পরিমাপ করা যেত। আর ওই তিনটা কোণের পরিমাপ তো অবশ্যই হবে। তার সাথে তুমি দেখো ত্রিকোণমিতিতে আমরা একটা ভালো জিনিস পেয়েছিলাম, যেখানে কি যে ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক গঠন করতে পেরেছিলাম। ওকে, আচ্ছা, তাহলে গণিতের সেই শাখায় যেখানে ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করতে পারি। ওকে, এখন দেখো ত্রিকোণমিতিতে আমাদের কোণের কথা বলা হচ্ছে, কোণ। তাহলে দেখো ত্রিকোণমিতি কোণ, আমরা তো জ্যামিতিতে কোণ পড়েছিলাম। এখন ত্রিকোণমিতি যে সমস্ত কোণ ছিল, সেই কোণের ডেফিনেশনটা কিরকম ছিল বা কোণ কেমন হতো। দেখো, যখন আমরা জ্যামিতির কোণ পড়ি, ভালো করে দেখো, জ্যামিতিতে যখন কোণ পড়ি তখন কি হয়, জ্যামিতিতে কোণটা কিভাবে হয়, দুটো স্থির রশ্মি, অবশ্যই দুটো স্থির রশ্মি কি হয়, একটা বিন্দুতে মিলিত হয়ে যে চিত্রটা উৎপন্ন করে, এটাকে বলা হয় আমাদের কি বলতো, জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণ। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে ভাই এটা কিন্তু ছিল না। ত্রিকোণমিতির ক্ষেত্রে কেমন ছিল, যে একটা স্থির রশ্মি আছে, মনে করো তোমার হচ্ছে ওই একটা হচ্ছে তোমার স্থির রশ্মি, আর একটা কি ছিল ভাই, তোমার ঘূর্ণায়মান রশ্মি। এখন ঘূর্ণায়মান রশ্মিটা মনে করো যদি এদিকে ঘুরে, এটা তো নিশ্চয়ই জানো, ক্লাস 10 তোমরা পড়েছিলে যে ঘূর্ণায়মান রশ্মির যদি ঘড়ি কাঁটা বিপরীত দিকে হয় তাহলে কোনটা হচ্ছে পজিটিভ হয়, আর ঘড়ি কাঁটার দিকে যদি হয় তাহলে কোনটা হচ্ছে নেগেটিভ হয়। তাহলে ঘূর্ণায়মান রশ্মিটা মনে করো যদি এই দিকে ঘুরে, ঘড়ি কাঁটা অর্থাৎ বিপরীত দিকে ঘুরে, এরকম ঘুরে, মনে করো এরকম ভাবে এলো, এটা ওবি ঘূর্ণায়মান রশ্মি। এটা কি, এটা যে আমি ডটের লাইন নিয়ে দেখালাম ঘূর্ণায়মান রশ্মিটা, এটা হচ্ছে আমাদের কি বলতো ঘূর্ণায়মান রশ্মি, ঘূর্ণায়মান রশ্মি। আর এটা হচ্ছে আমাদের, এটা আমাদের কি বলতো, এটা হচ্ছে স্থির রশ্মি অর্থাৎ ফিক্সড স্থির রশ্মি। তাহলে এখানে যে কোণটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে আমাদের কি ত্রিকোণমিতিক কোণ। ওকে, ক্লিয়ার? এখন দেখো এই রশ্মিটা যদি এইদিকে ঘুরতো, এইদিকে অর্থাৎ এইদিকে যদি ঘুরে, একটা ছবি আঁকছি, মনে করো এরকম ছিল তোমার হচ্ছে যে ওয়ে একটা স্থির রশ্মি ছিল, ওবিটা কি করছে এইদিকে ঘুরছে, অর্থাৎ ঘড়িকাটার দিকে মনে করো ঘুরে 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 এরকম একটা এলো, ঘুরে এরকম ভাবে এটা এলো, এটা মনে করো তোমার হচ্ছে যে ওবি। তাহলে এদিকে আসছে মানে কি, এটাও একটা ত্রিকোণমিতিক কোণ, কিন্তু এটা হচ্ছে পজিটিভ কোণ, এটা হচ্ছে নেগেটিভ কোণ। আচ্ছা, দুটো কোণ যদি সমান হয় তাহলে ফর এক্সাম্পল মনে করো যদি এটা 30 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে কি তোমার -30 ডিগ্রি হয়, বিকজ এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, আর এটা হচ্ছে কি ঘড়ি কাঁটার দিকে ঘুরেছে, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে ঘুরলে হচ্ছে নেগেটিভ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে হচ্ছে আমাদের হচ্ছে পজিটিভ। ওকে, এখন দেখো এই কোণটা মনে করো এই ঘূর্ণায়মান রশ্মিটা কি হচ্ছে, তাহলে আমি বলি যে যখন আমরা জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মধ্যে যখন আমরা পার্থক্য করব, তখন কি দেখা যাচ্ছে, জ্যামিতিক কোণের ডেফিনেশন কি হচ্ছে, দুটো স্থির রশ্মি, এটা দেখে এটাও স্থির রশ্মি, হ্যাঁ কি না বলো, এটাও স্থির রশ্মি। আচ্ছা, এটাও কি বলো তোমার স্থির রশ্মি,
তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, দুটো স্থির রশ্মি যে চিত্রটা উৎপন্ন করছে বা যে কোণটা উৎপন্ন করছে তাকে জ্যামিতিক কোণ বলে, আর কি একটা স্থির রশ্মি একটা ঘূর্ণায়মান রশ্মি যে কোণটা তৈরি করেছে তাকে আমাদের বলা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছি, দেখো জ্যামিতিতে কিন্তু কখনো নেগেটিভ কোণ বলে কোনো জিনিস আমরা পাই নাই, পেয়েছিলাম কি, কখনোই পাইনি, কিন্তু ত্রিকোণমিতিতে আমরা কিন্তু কি পজিটিভ নেগেটিভ সব রকমের কোণ দেখতে পাবো। আচ্ছা, নেক্সট কি না, জ্যামিতিতে কিন্তু 0 ডিগ্রি কোণের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু এখানে 0 ডিগ্রি কোণের কিন্তু অস্তিত্ব আছে। অর্থাৎ যদি দেখো যে স্থির রশ্মি এবং ঘূর্ণায়মান রশ্মি একে অপরের প্রতি সমাবদ্ধ হয়েছে, তখন আমরা কি বলবো, তখন 0 ডিগ্রি কোণ তোলা হয়েছে। ওকে, আচ্ছা, আর কি না, এই ঘূর্ণায়মান রশ্মি দেখো, মনে করো এই ঘূর্ণায়মান রশ্মিটা এরকম ঘুরতে 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 আবার এই জায়গায় এলো, এই জায়গায়, তাহলে কত ডিগ্রি ঘুরেছে দেখো, একবার যদি সম্পূর্ণ ঘুরে তাহলে কত হচ্ছে 360 ডিগ্রি, তার সাথে আবার 30 ডিগ্রি বেড়ে গেল, তার মানে এই কোণটা হচ্ছে তোমার কত না 300 হয়ে যাবে, কত 360 প্লাস 30 মানে কত হচ্ছে 390 ডিগ্রি। আবার মনে করো যদি এরকম ঘুরে, আবার যদি এরকম ভাবে ঘুরে আবার এখানকে আসে, কবার ঘুরলো, একবার দুবার, দুবার ঘুরে মানে কি 360 মানে হচ্ছে 720, তার সাথে আরো হচ্ছে 30 ডিগ্রি যোগ করো, মানে তোমার কত হচ্ছে 720 আর 30 হচ্ছে 750 ডিগ্রি, মানে কি এরকম যতবার ঘুরবে তার মানে কি কোণের মানটা তত এরকম বাড়তে থাকবে, হ্যাঁ কি না বলো, এটা যতবার এরকম করে ঘুরবে, হ্যাঁ কি না বলো, তাহলে বারবার বারবার বাড়তে থাকবে। তার মানে কি বোঝা যাচ্ছে, ত্রিকোণমিতিতে যে কোণের মান এটা হচ্ছে কিন্তু অসীম পর্যন্ত, মানে ইনফাইনাইট, এটা বলা যাবে না যে কত হবে। আবার দেখো, মনে করো যদি এদিক থেকে ঘুরতে শুরু করে, ঘুরে 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 ঘুরে, এখানে তো নেগেটিভ হবে, নেগেটিভ কত দূর হবে আমরা নিজেও জানি না। তার মানে কি বুঝলাম, যে জ্যামিতিতে কোণের একটা কিন্তু লিমিটেড ছিল, কারণ ও জ্যামিতিতে কি ছিল 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ ছিল কোণগুলো, কিন্তু ত্রিকোণমিতিতে কোণের কোনো ও মানে লিমিট নেই, এর কোনো হচ্ছে যে কোনো সীমাই নেই, এটা হচ্ছে যে প্লাস ইনফিনিটি টু এদিকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। ওকে, চলো আমরা তাহলে এটা পেলাম কি না, জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে কিছু পার্থক্য। আমি একটা এগুলো কিছু লিখেও দিচ্ছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। আমি বারবার বলছি, আমার কাছে এসেছো, আমার এখানে পড়তে এসেছো মানে কি, অঙ্কের সমস্ত ভিত দূর করো, অঙ্কের ভয় কর্মসার থাকতে আর নয়, আমি তোমাদের কথা দিচ্ছি। তাহলে দেখো, জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ, আর একদিকে আমি লিখলাম কি না ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ। আচ্ছা, নাম্বার 1 জ্যামিতিক কোণ কি না, দুটি স্থির রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে, দুটি স্থির রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে তাকে জ্যামিতিক কোণ বলে, তাকে জ্যামিতিক কোণ বলে। ওকে, আচ্ছা, ত্রিকোণমিতিক ক্ষেত্রে কি বললাম না, একটি স্থির রশ্মি ও একটি ঘূর্ণায়মান রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে তাকে ত্রিকোণমিতিক কোণ বলে, ত্রিকোণমিতিক কোণ বলে। ওকে, আচ্ছা, নাম্বার 2 জ্যামিতিক কোণ, আরো তো আমি লিখছি না, জ্যামিতিক কোণ অলওয়েজ মানে সর্বদা কি হয় না পজিটিভ হয়, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, এখানে কি হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল হতে পারে, নেগেটিভ অ্যাঙ্গেল হতে পারে, আবার 0 ডিগ্রিও হতে পারে, কারণ 0 কি পজিটিভ নেগেটিভ কিন্তু পড়ে না, কারণ 0 এমন একটি সংখ্যা যেটা না পজিটিভ আর না হচ্ছে তোমার নেগেটিভ। আচ্ছা, এই ক্ষেত্রে কি দেখা যায়, এই কোণটা কিন্তু 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ ছিল, আর এখানে তোমার কি বলতো, এটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি পর্যন্ত যা খুশি হতে পারে। বুঝে গেল কি বলছি? ওকে, তাহলে এরপর চলো আমাদের কোন পরিমাপের যে সমস্ত তুমি এককগুলো জেনেছিলে সেই এককগুলো নিয়ে একটু ডিসকাস করা যাক। তো চলো এরপর হেডিং দাও কোন পরিমাপের হচ্ছে একক। যদি তোমাদের কোথাও ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর আমরা আসছি কোন পরিমাপের হচ্ছে একক। দেখো, কোন পরিমাপের একক, দেখো
কোনকে অ্যাকচুয়ালি আমরা কত রকম ভাবে কোন মাপার কত রকম পদ্ধতি আছে, টোটাল 3 রকম পদ্ধতি আছে। নাম্বার 1 একটা হচ্ছে তোমাদের ষষ্ঠিক পদ্ধতি, নাম্বার 2 ছিল তোমাদের শতক পদ্ধতি, যদিও এটা অবশ্য আউট অফ সিলেবাস বলতে পারো, বা এটা না পড়লে এখন আমাদের কোনো অসুবিধা নেই, তাহলে এটা আমি ব্লক করে দিচ্ছি। আরেকটা ছিল তোমাদের হচ্ছে যে বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতিতে মাপা যায়। আচ্ছা, ষষ্ঠিক পদ্ধতি 4 রকম একক ছিল। নাম্বার 1 ছিল তোমার সমকোণ, 2 নম্বরে কি ছিল তোমাদের ডিগ্রি, যেটা আমরা ছোটবেলা থেকে বেশি পড়েছি। নাম্বার 3 হচ্ছে তোমাদের মিনিট, নাম্বার 4 হচ্ছে তোমাদের কি না সেকেন্ড। ওকে, আচ্ছা বৃত্তীয় পদ্ধতি ছিল একটাই, যেটাকে বলা হতো আমাদের কি না রেডিয়ান। ওকে, রেডিয়ান। এখন দেখো সমকোণ, সমকোণ কি, সমকোণের ডেফিনেশন কি না, সমকোণের অরিজিনাল ডেফিনেশন হচ্ছে যে, যদি তোমরা নোট করতে চাও লিখবে, সমকোণ কি বলছে, সমকোণের ডেফিনেশন শুনো, যে দুটি সরলরেখা, ভালো করে শুনে নাও, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, মনে করো এটা হচ্ছে এবি একটি সরলরেখা আর সিডি একটি সরলরেখা, দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এই ছেদ বিন্দুতে যদি 4টি সমান কোণ উৎপন্ন হয়, ভালো করে শুনো কি বলছে, দেখো 4টা কোণ উৎপন্ন হয়েছে, একটা 1 নাম্বার কোণ, 2 নাম্বার কোণ, 3 নাম্বার কোণ, 4 নাম্বার কোণ, ঠিক আছে। কি বলছি, যে দুটি সরলরেখা একটি বিন্দুতে যদি দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এই ছেদ বিন্দুতে যদি 4টি সমান কোণ উৎপন্ন হয়, তাহলে এই কোণগুলোকে, এই প্রত্যেকটা কোণকে বলা হচ্ছে এক সমকোণ। পরবর্তীকালে এটা মেপে দেখা গেছে এগুলো হচ্ছে 90 ডিগ্রি হয়, তাই বলা হয় যে এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, যেটা তোমাদের ছোটবেলাতে হয়তো স্যার তোমাদের বলতো যে কোণের মান 90 ডিগ্রি সমান তাকে বলা হয় এক সমকোণ। ওকে, আচ্ছা এরপর আসছে তোমাদের ডিগ্রি। ডিগ্রি কি বলা হচ্ছে না, এক সমকোণকে যদি সমান 90টা ভাগে ভাগ করা যায়, তাহলে প্রত্যেকটা ভাগকে বলা হচ্ছে 1 ডিগ্রি। ওকে, তাহলে আমরা কি জানছিলাম যে এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা রইল মিনিট, মিনিটকে তোমাদের প্রকাশ করা একটা ডট দিয়ে, সেকেন্ডকে প্রকাশ করা তোমার ডবল ডট দিয়ে, এটা তোমরা জানো। মিনিট কি বলা হচ্ছে না, 1 ডিগ্রিকে যদি আমরা সমান 60টা ভাগে ভাগ করি, তাহলে এই প্রত্যেকটা ভাগকে বলা হচ্ছে 1 মিনিট। সেকেন্ডটাও কিরকম হবে, 1 মিনিটকে যদি আমরা সমান 60টা ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগকে বলা হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ এখানে বলা হবে যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট। আচ্ছা 1 মিনিট সমান হচ্ছে আমাদের 60 সেকেন্ড। আচ্ছা এটা জানো। এখন আমরা যেটা আসবো, আমাদের যেটা খুবই ইউজফুল হবে, সেটা হচ্ছে আমাদের রেডিয়ানটা। রেডিয়ান দেখবে তোমরা ক্লাস 11 বা 12-এ, যারা 12-এ চলে গেছে তারা তো অলরেডি জেনেই গেছে, আর তোমরাও জানবে। দেখবে ক্লাস 11-এ আমাদের যত প্রবলেম করবো, ত্রিকোণমিতিতে বলো বা ত্রিকোণমিতি ছেড়ে যখন অন্য কোথাও যাবে, সেখানে ত্রিকোণমিতি যে সমস্ত ফাংশনগুলো থাকবে, দেখবে ডিগ্রির থেকে রেডিয়ানটা বেশি ইউজ করেছে ওরা 11-12-এ। কিন্তু ক্লাস 10 অবধি কিন্তু ডিগ্রিটাই বেশি প্রচলন ছিল, কিন্তু রেডিয়ানটা ওরা ইউজ করেছে ক্লাস 11-12-এ হিউজ পরিমাণে। তাই রেডিয়ানটা সম্পর্কে আমাদের কিন্তু একটু ভালো করে জানতেই হবে। রেডিয়ান তোমাদের কি ডেফিনেশন ছিল না, তোমার রেডিয়ান সম্বন্ধে জেনে এসছো কি না, একটা বৃত্ত কি করছে, ব্যাসার্ধের সমান, মনে করো বৃত্ত, এটা যে বৃত্তের হচ্ছে কেন্দ্র, আচ্ছা ওয়ের হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মান কিছুটা নিলাম। আচ্ছা ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, এই যে ওয়ের মাপটা সমান করে তুমি মনে করো এরকম একটা চাপ নিলে, ঠিক আছে, ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কি করছে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, তাকে আমাদের কি বলা হতো যে 1 রেডিয়ান। কি বললাম যে, আচ্ছা এটা নাম দিয়ে দিলাম হচ্ছে যে বি, মানে ওএ আর এ বি এই দুটো মাপ কিন্তু সমান। অর্থাৎ কি বলছি দেখো, যে কোনটা বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাকেই বলা হয় 1 রেডিয়ান। অর্থাৎ এই ব্যাসার্ধ মনে করো যদি তোমার হয় আর সেন্টিমিটার, তাহলে এদিকটাও তোমার কত হচ্ছে, এই চাপটা হচ্ছে তোমার কি না আর সেন্টিমিটার। তাহলে এই ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, তাকেই বলা হচ্ছে 1 রেডিয়ান। এরপর তোমাকে শিখেছিলে কি না, ডিগ্রির সাথে রেডিয়ান একটা সম্পর্ক, সে সম্পর্ক তোমাদের আমি একবার বলে দিচ্ছি। দেখো আমি একটু শর্ট ফর্মে তোমাদেরকে সম্পর্কটা দেখিয়ে দিই, যেটা তোমার ছিল পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। আমাকে বলো তো, এখন ব্যাসার্ধের সমান বৃত্তচাপ যদি 1 রেডিয়ান কোণ করলো, 1 রেডিয়ান। ওকে, এখন মনে করো এটাও তো ভাই তোমার হচ্ছে যে আর সেন্টিমিটার মানে ব্যাসার্ধ। এখন যদি তুমি আবার 8 সেন্টিমিটার নাও এদিকে, আবার যদি এখানে কোণ করো নাকি, এখানে যদি 8 সেন্টিমিটার নাও, আবার যদি কেন্দ্রে তুমি যদি মিশাও, তাহলে তোমার কি হবে, এখানেও তোমার নিশ্চয়ই 1 রেডিয়ান আবার কোণ তৈরি হবে। ভালো করে বুঝো। তাহলে টোটাল কি হলো দেখো, আর প্লাস আর মানে কত হলো 2r সেমি হলো। 2r সেমি তুমি গেছো কত কোণ তৈরি হয়েছে,
2 সেন্টিমিটার তুমি গেছো, সেখানে কত কোণ তৈরি হয়েছে? 1 রেডিয়ান 1 রেডিয়ান মানে হচ্ছে তোমার কত? 2 রেডিয়ান কোণ তৈরি হয়েছে। ভালো করে বুঝো। আবার তুমি যদি 8 সেন্টিমিটার এখান থেকে ভালো করে শোনো, এখান থেকে তুমি যদি আবার যদি 8 সেন্টিমিটার এদিকে চলে এসো, 8 সেন্টিমিটার মনে করো তুমি এদিকে এলে, দিয়ে আবার যদি কেন্দ্রে তুমি এখানে টাচ করো, তাহলে এই জায়গাটা কি হবে? আরো 1 রেডিয়ান তৈরি হবে। হ্যাঁ কি না বলো? তার মানে কি দেখা যাচ্ছে যে টোটাল এখন তুমি যদি দেখো আর 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 মানে 3টি আর মানে 3 আর তুমি এসেছো, আর কোণ তুমি কত পেয়েছো ভাই? 3 রেডিয়ান। তার মানে কি 3 সেন্টিমিটার গেছো, যেখানে তুমি কোণ পেয়েছো 3 রেডিয়ান। এরপর আমাকে বলো তো, এরপর বলো যদি পুরাটা তুমি পুরোটা ঘুরো, কারণ বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে পুরোটা কত হয়? পরিধি কত হয়? 2 পাই আর। 2 পাই আর। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, তুমি যত সেন্টিমিটার যাচ্ছ দেখো দেখি তত রেডিয়ান হচ্ছে। আচ্ছা এটা একটু বলা ভুল হয়ে গেছে, 2 সেন্টিমিটার 2 আর, এটা বলা একটু ভুল হয়ে গেছে, এটা 2 আর, এটা কত হচ্ছে তোমার হচ্ছে কি বলতো 3 আর। 2 আর গেছো 2 রেডিয়ান হয়েছে, 3 আর গেছো 3 আর সেন্টিমিটার, 3 আর গেছো 3 রেডিয়ান হয়েছে। তাহলে আমার বলতো পুরোটা তুমি যখন ঘুরে যাবে, পুরোটা মানে কি 2 পাই আর, কারণ বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। 2 পাই আর যাওয়া মানে তোমার কত রেডিয়ান হবে? তাহলে এখানে দেখো 8টা বাদ দাও, 8টাকে যদি বাদ দাও তাহলে 2 রেডিয়ান, এখানে 8টা যদি বাদ দাও 3 রেডিয়ান, তাহলে এখানে যদি 8টা বাদ দাও তাহলে কত হবে? 2 পাই রেডিয়ান হবে না? 2 পাই রেডিয়ান। হ্যাঁ কি না বলো? তার মানে কি 2 পাই আর মানে পুরোটা যদি ঘোরা হয় তাহলে কত রেডিয়ান কোণ হচ্ছে? 2 পাই রেডিয়ান কোণ তৈরি হচ্ছে। বুঝা গেল কি বলছে? এখন দেখো আবার আমরা কি জানি যে পুরোটা একবার ঘোরা মানে ডিগ্রিতে হয় কত? 360 ডিগ্রি। তাহলে পুরোটা ঘোরা মানে হচ্ছে 360 ডিগ্রি। হ্যাঁ কি না বলো? তাহলে ডিগ্রিতে যখন তুমি পুরোটা ঘুরছো তখন 360 ডিগ্রি। আবার যখন রেডিয়ান দেখছি পুরোটা, তাহলে সেটা হচ্ছে কত? 2 পাই রেডিয়ান। তারপর আমরা কি বলতে পারছি যে 2 পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 360 ডিগ্রি। ওকে, তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? অর 2টা যদি তুমি পাঠিয়ে দাও তাহলে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই হচ্ছে 2 কাটাকাটি করে দাও, তাহলে 180 ডিগ্রি। মানে এখানে কি দেখতে পাচ্ছ? পাই রেডিয়ান মানে হচ্ছে যে 180 ডিগ্রি। এই রিলেশনটা তোমরা জেনেছিলাম, রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক। এটা হচ্ছে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, চলো এরপর আসছি কি ত্রিকোণমিতিক। আমরা বলেছিলাম কি ত্রিকোণমিতিক মানে বাহু কোণের মধ্যে হচ্ছে সম্পর্ক। তো বাহু আর কোণ আমরা দেখবে সমকোণী ত্রিভুজটাই চুজ করেছিলাম। সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা সমকোণী ত্রিভুজ পিথাগোরাস বলে গেছিল যে কি 90 ডিগ্রি উল্টো দিকে যেটা আছে সেটাকে বলা হয় আমাদের কি বলতো? অতিভুজ বলা হয়, যেটা ইংলিশে বলা হয় হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস। ওকে, আচ্ছা এখন দেখো লম্বভূমি, লম্বভূমি তো প্লেস চেঞ্জ হতে পারে, তোমরা তো ভালো করে জানো যে লম্বভূমি কিন্তু সূক্ষ্মকোণের উপর নির্ভর করে। তো তুমি দেখো একটা সমকোণী ত্রিভুজ যদি 90 নিয়ে নেয়, এই দুটো মিলে তো 90 হয়, তাহলে মানে এও সূক্ষ্মকোণ এও সূক্ষ্মকোণ। তুমি যদি এই সূক্ষ্মকোণ সাপেক্ষে ধরো এই সূক্ষ্মকোণ, যে সূক্ষ্মকোণ তুমি থিটা মনে করলে, তাহলে এর সাপেক্ষে কি হয়? এটা হচ্ছে লম্ব। লম্বটা ইংলিশে বলা হচ্ছে যে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। ওকে, তাহলে এটা তোমার কি হবে? না ভূমি, যেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে কি না বেস। আচ্ছা কিন্তু তুমি যদি তাহলে দেখো এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা কি দেখলাম? এটা হচ্ছে লম্ব হবে, এটা ভূমি হবে, যে অতিভুজ। লম্ব ডেফিনিশন ছিল এটা, সূক্ষ্মকোণের বিপরীত কোণকে বলা হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে লম্ব। আচ্ছা সূক্ষ্মকোণ সংলগ্ন ক্ষুদ্রতম বাহুটাকে বলা হচ্ছে যে আমাদের হচ্ছে ভূমি বা বেস। আর সমকোণের বিপরীত বলা হচ্ছে আমাদের অতিভুজ। তুমি যদি এই সূক্ষ্মকোণ ধরো তাহলে তোমার হচ্ছে এটা লম্ব হবে, এটা ভূমি, এটা তোমরা অলরেডি জানো। আচ্ছা এখন দেখো এই প্রত্যেকটা সূক্ষ্মকোণের কিন্তু 6টি উপাংশ ছিল। আচ্ছা সেই উপাংশগুলো আমাদের আসি। আচ্ছা সমকোণ ত্রিভুজের লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার এটা তোমরা জানো, এটা আমি আর বলছি না, এটা তো বারংবার আমাদের কাজে লাগবে নাকি? আচ্ছা সূক্ষ্মকোণের যে উপাংশগুলো ছিল, সূক্ষ্মকোণের উপাংশ, সূক্ষ্মকোণের যে 6টি উপাংশ ছিল, নাম্বার 1 কি ছিল? না সাইন, কস, তারপর কি তোমার হচ্ছে ট্যান, তারপর তোমার কি কট, নেক্সট হচ্ছে সেক, সর্বশেষ হচ্ছে আমাদের কি বলতো? কোসেক। এখন দেখো সূক্ষ্মকোণটা যদি আমাদের থিটা হয়, সূক্ষ্মকোণটা যদি আমাদের কি হয়? না থিটা হয়, তাহলে থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে যদি সাইন উপাংশ নিই তাহলে সেটাই হয় আমাদের কি বলতো? সাইন থিটা। থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে যদি কস নিই তাহলে কস থিটা, থিটা যদি ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। ওকে, আচ্ছা এরপর দেখবে সাইন থিটা মানে কি হতো? সাইন থিটা, সাইন থিটা এটা যদি লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের কি বলতো? অতিভুজ। সাইন থিটা সমান কি হতো? সাইন থিটা, সাইন থিটা হতো যে লম্ব বাই অতিভুজ। আচ্ছা 2 নম্বরে কস থিটা কি হতো? না ভূমি বাই অতিভুজ। ওকে, নাম্বার 3
ট্যান থিটা সমান কি হতো লম্ব বাই ভূমি। ওকে, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, ভূমি হচ্ছে কি কস থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা কি লম্ব বাই ভূমি। আচ্ছা এরপর যে চারটে আছে অর্থাৎ ট্যানের পর যে কট আছে, তোমার হচ্ছে যে সেক আছে, আর তোমার যে হচ্ছে যে কোসেক আছে। ওকে, এখন দেখো কট ট্যানের তো উল্টো, ট্যান যদি লম্ব বাই ভূমি হয় কট তাহলে আমাদের কি ছিল না ভূমি বাই লম্ব। আচ্ছা সেক থিটা, সেকটা হচ্ছে কসের উল্টো, কস যদি আমাদের ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক আমাদের কি হয়েছিল না অতিভুজ বাই কি না ভূমি, অতিভুজ বাই ভূমি। কোসেক থিটা কি সাইনের উল্টো, সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিটা সমান আমাদের কি হবে অতিভুজ বাই হচ্ছে লম্ব। ওকে, সাইন থিটা লম্ব অতিভুজ, ভূমি অতিভুজ, লম্ব ভূমি, ভূমি লম্ব, অতিভুজ ভূমি, আর অতিভুজ হচ্ছে লম্ব। এখান থেকে আমরা দেখেছিলাম কি যে সাইনের অনন্যক হচ্ছে কোসেক, কসের অনন্যক হচ্ছে সেক, আর ট্যানের অনন্যক হচ্ছে আমাদের কি হচ্ছে কট। কারণ ত্রিকোণমিতিতে এরপর দু রকম রিলেশনের কথা ভেবেছিলাম। আচ্ছা এরপর আমরা আসছি কি না এখান থেকে আমাদের তিনটে আবার সূত্র তৈরি হয়েছিল। নাম্বার 1 হয়েছিল দেখবে এক নম্বরে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এর প্রুফটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এলএইচএস কি আছে সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে তোমার কি কস স্কয়ার থিটা। আচ্ছা সাইন মানে কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন লম্ব বাই অতি, যেহেতু সাইন স্কয়ার আছে তাই এটা স্কয়ার দিলাম। আচ্ছা কস মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তার মানে কসটা হচ্ছে আমাদের কি ভূমি বাই অতি, তাহলে তার স্কয়ার। আচ্ছা তাহলে এটা কি হবে স্কয়ারটা তো লম্ব পাবে, তাহলে উপরে হচ্ছে কি লম্ব স্কয়ার বাই তোমার কি হচ্ছে অতি স্কয়ার, প্লাস উপরে কি হচ্ছে ভূমি স্কয়ার বাই নিচে কি হচ্ছে অতি স্কয়ার। আচ্ছা অতি স্কয়ার তার মানে লসাগু তোমার কি হবে অতি স্কয়ার। আচ্ছা এটা নামিয়ে দাও, তাহলে কি হবে লম্ব স্কয়ার যুক্ত হচ্ছে তোমার কি না ভূমি স্কয়ার। এবার পিথাগোরাস বলে কিছু সমকোণী ত্রিভুজ হলেই লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার হবে, তাহলে লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, নিচেও তোমার হচ্ছে কি অতিভুজ স্কয়ার, অতিভুজ কেটে দাও তাহলে হচ্ছে 1। তার মানে কি দেখলাম যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 সমান হচ্ছে যে RHS, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এই সূত্রটা অলরেডি তোমরা টেনে শিখে এসেছো। এর সাথে আরো দুটো সূত্র শিখেছিলে কি কি না 2 নম্বর হচ্ছে কি জানি আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1, আর 3 নম্বরে কি ছিল সিসির খেলা ছিল, বড় সিসিটা আগে ছিল cos স্কয়ার মাইনাস হচ্ছে তোমার হচ্ছে যে cot স্কয়ার থিটা সমান হচ্ছে যে 1। এখানে কি ছিল সাই sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মানে tan আসবে তার আগে সতর্ক হতে হবে, এভাবে আমি তোমাদের অফলাইনে বেঁচে বলেছিলাম যে tan আসার আগে সতর্ক হতে হবে, তাই এটা মাইনাস হয়েছিল। আর এখানে দুটো সিসি, বড় সিসি আগে পরে ছোট সিসিটা হচ্ছে পরে, তাহলে এই তিনটা হচ্ছে আমাদের সূত্র ছিল। ওকে, এরপর হচ্ছে দুটো সম্পর্ক, একটা ছিল কি আমাদের অনন্যক সম্পর্ক, আর একটা ছিল আমাদের কি পূরক সম্পর্ক। তো চলো অনন্যক অলরেডি এখান থেকে তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে এরপর আসছি ত্রিকোণমিতিক যে সম্পর্ক যেগুলো ছিল এই উপাংশগুলোর মধ্যে একে অপরের সাথে কে কার সাথে কি সম্পর্কে ছিল, বাস এই তিনখানা সূত্র এবং এই দুখানা হচ্ছে সম্পর্ক, বাস এটা দিয়ে আমরা মাথ করে দেবো। মাথ আমি কোথা দিচ্ছি তোমাদেরকে, তাহলে সম্পর্ক অর্থাৎ রিলেশন দু রকম। নাম্বার 1 কি না একটা ছিল তোমার অনন্যক সম্পর্ক, অনন্যক, আর একটা সম্পর্ক ছিল তোমার কি বলতো পূরক। আচ্ছা অনন্যক সম্পর্ক, আচ্ছা পরপর আমি লিখি আগে। প্রথমে হচ্ছে আমাদের সাইন থিটা, তারপর হচ্ছে আমাদের কস, তারপরে হচ্ছে আমাদের কি বলতো ট্যান, তারপর আমাদের হচ্ছে কি না কট, তারপর আমাদের কি হচ্ছে তোমার হচ্ছে সেক, তারপর আমাদের কি আছে আমাদের যে কোসেক থিটা। অনন্য উল্টো দিক থেকে দেখো, যদি এখনো পর্যন্ত মনে রাখতে অসুবিধা হয় স্যার কার সাথে কে অনন্য কাছে না আছে, তাই দেখো সাইন হচ্ছে প্রথম স্টুডেন্ট ধরতে পারো যে প্রথম করেছে, মানে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, যেটা আমরা দেখি যে ক্লাসে যে সবচেয়ে বেশি নাম্বার পায় তাকেই প্রথম বলা হয়, তাহলে সাইনকে তুমি প্রথম ধরো। আচ্ছা অনেক সময় দেখবি আমাদের গার্জেনরাও অনেক সময় ব্যঙ্গ করে কিছু কথা বলে, মনে করো কোনো স্টুডেন্ট হচ্ছে যে সবচেয়ে শেষ হয়েছে মানে লাস্ট বইটা, এখন এইভাবে হয়তো রেজাল্টের সময় ব্যঙ্গ করা হলো যে ওই কিছু একটা নাম হচ্ছে রামসাম কিছু বললাম যে স্যাম প্রথম হয়েছে কিন্তু শেষ দিক থেকে, তার মানে কি তাকে একটা অপমান করা হচ্ছে আর কি। যাই হোক, তো আমাদের ই প্রথম আবার শেষ দিক থেকে হচ্ছে ই প্রথম, তাহলে এর সাথে এর অনন্য মানে উল্টো কথা, উল্টো জিনিস উল্টো, তার মানে ই 1 নাম্বার আছে, তা ই প্রথম দিক থেকে 1 নাম্বার আছে, ই লাস্ট দিক থেকে 1 নাম্বার আছে, তাহলে এর উল্টো হচ্ছে সাইনের উল্টো হচ্ছে কোসেক। আচ্ছা তাহলে এটা জেনে কি হবে না স্যার সাইন থিটা দেওয়া আছে, আমরা কখনো যদি আমাদের কোসেকের প্রয়োজন হয় তাহলে সাইনের জায়গা আমরা বলতে পারবো, বা সাইন ইকুয়াল টু আমরা বলতে পারবো যে 1/cos
কোসেক থিটা, বা কখনো কোসেক থিটা লেখা আছে তোমার সাইন দরকার, তাহলে কোসেকের জায়গায় তুমি বলতে পারবে কি যে 1/sin থিটা। এটা তো অনন্য ঘর হচ্ছে ফ্যাসিলিটি। ওকে, আচ্ছা তারপর কি আছে না, এখানে 2 নম্বরে cos আছে, আচ্ছা শেষ দিক থেকে 2 নম্বরে sec আছে, তাহলে cos এর সাথে sec এরা হচ্ছে অনন্য। ওকে, আর কি আছে না tan এর সাথে cot এরা অনন্য। আচ্ছা এদের ক্ষেত্রে সেম কেস, যেমন sin cosec বললাম, sin এর সাথে cosec বললাম, সেরকম cos এর সাথে তোমার secও সেম কেস। cos সমান হচ্ছে 1/sec বলতে পারবে, sec সমান হচ্ছে 1/cos বলতে পারবে, আবার tan সমান 1/cot বলতে পারবে, cot সমান হচ্ছে যে 1/tan বলা যাবে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে পূরক। আচ্ছা পূরকের ক্ষেত্রে আমি পরপর লিখে নিচ্ছি, পরপর। প্রথমে আমরা কি বলেছি সাইন থিটা, 2 নম্বর কি বলেছি যে cos থিটা, 3 নম্বর কি বলেছি আমরা হচ্ছে যে tan থিটা, 4 নম্বর কি বলছি আমরা হচ্ছে যে cot থিটা, 5 নম্বর কি বলছি যে sec থিটা, 6 নম্বর কি বলছি যে আমাদের হচ্ছে যে cosec থিটা। এবার দেখো পূরক সম্পর্ক, পূরকে প আছে মানে যেন পর পর হবে, পরপর স্যার কেমন না, সাইনের সাথে cos, tan এর সাথে cot, আর sec এর সাথে তোমার হচ্ছে cosec। ওকে, অর্থাৎ সাইন যদি 30 ডিগ্রি নেয় তাহলে cos নেবে তোমার 60 ডিগ্রি। দেখবে তোমরা টেবিলে, আর চারটা কথা বলতে ভুলে গেছি যে টেবিলটা হচ্ছে তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। টেবিল অবশ্যই করতে হবে। যদি তোমরা টেবিল কিভাবে বানাতে হয় যদি ভুলে গেছো, আশা করি ওই টেবিলটা তোমাদের সবার মুখস্থই আছে বলতে গেলে, তাহলে ওটা নিয়ে আমার কিছু বলতে নেই, কিন্তু টেবিল হচ্ছে মাস্ট, টেবিল মনে রাখতে হবে। টেবিলটা প্রতিনিয়ত টেবিল আমাদের দরকার হবে কাজে। বুঝে গেল কি বলছি? ওকে, তাহলে এখন দেখো সাইন যদি থিটা নেয়, সাইন থিটা, তাহলে cos কত পাবে? আমরা কি জানি পূরক মানে তো দুটো কোণে মিলে 90 ডিগ্রি হয়, তাহলে সাইন যদি থিটা নেয় তাহলে cos কি হবে না, cos 90 মাইনাস থিটা হবে। দেখবে তোমরা ক্লাস 10 অনেক করেছিলে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, আবার দেখবে cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে যে tan থিটা, cot 90 মাইনাস থিটা মানে tan থিটা, আবার দেখবে sec 90 মাইনাস থিটা মানে হচ্ছে কোসেক থিটা, এরও হয়েছিল। আচ্ছা তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে পূরকের কেস। আচ্ছা এর সাথে হচ্ছে টেবিল, তার মানে আমাদেরকে যেগুলো জানতে হয় 3 রকমের সূত্র, 2 রকমের যে আমাদের সম্পর্ক অনন্যক এবং হচ্ছে যে পূরক। ওকে, আর কি না ওর সাথে হচ্ছে যে টেবিল 3 রকমের সূত্র আর 2 রকমের সম্পর্ক। বুঝা গেল কি বলছি? আচ্ছা আর এর সাথে আরো কিছু লাগবে, যেমন তোমার সেমিস্টার 2 যদি আমি একটু কথা এখানে একটু হালকা করে বললে, তাহলে যে তার জন্য কিন্তু ক্লাস 9 যেটা তোমার স্থানাঙ্ক জ্যামিতি ছিল সেইখানে যে 3খানা সূত্র তোমার পড়েছিল, দূরত্ব নির্ণয়, একটা সরলরেখাংশকে তোমার অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এবং ত্রিভুজের ক্ষেত্রফল হাফ মড করে যেগুলো ছিল ওগুলো কিন্তু অবশ্যই দরকার হবে, যখন সেমিস্টার 2 হবে তখন বলবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা মোটামুটি আমি এখানেই শেষ করব। আগামী দিন থেকে আমরা ক্লাস 11-এ তোমার চ্যাপ্টার ধরে নেব। তার আগে তোমরা এগুলো সমস্ত কিছুগুলো একটু ভালো করে রিভাইজ দিয়ে নেবে, যে সমস্ত পুরনো জিনিস ছিল। আর এর সাথে তোমার টেবিলটা আমি বারবার বলছি, টেবিল 3খানা সূত্র 2 রকম সম্পর্ক, বা সেগুলো মোটামুটি করলেই হবে। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, যে সমস্ত ভিডিওগুলো আসবে তোমার এখানে সবার প্রথমে যাওয়ার জন্য। আর অঙ্কে ভয় নয়, কোনো কিছু যদি এছাড়াও যদি কোনো কিছু বুঝতে না পারো, বিশেষ করে আমি এটা আর বেশি ডিটেলসে গেলাম না, কারণ এটা অলরেডি তোমরা ক্লাস 10-এ শিখে এসেছো। ঠিক আছে, যদি তাতেও কিছু বুঝতে কারো অসুবিধা আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট দিন দেখা হচ্ছে নতুন চ্যাপ্টার নিয়ে, ত্রিকোণমিতি ক্লাস 11-এ। ওকে, টাটা, বাই।